শিল্প সংস্কৃতির উন্নতি হয় না, সেই জায়গার সার্বিক উন্নতি হয় না। সেই তথ্যটা মেনে আমার বড় আনন্দ হয় যে আমাদের সরকার, আমাদের রাজ্য, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং মাননীয় সুশান্ত চৌধুরী মহাশয়, যিনি প্রাথমিক উদ্যোগটা নিয়েছিলেন 2022 সালে যেন ইনস্টিটিউটটা তৈরি হয়, এবং তার পরবর্তী সময় রাজ্য সরকারের সমস্ত দপ্তরের একটা সাহায্য আমরা পেয়ে মনে হলো যে ওই কথাটা, যে জায়গার শিল্প সংস্কৃতির উন্নতি হয় না সেটার সার্বিক উন্নতি হয় না। তো এইভাবে এমন করে আমরা জানি ত্রিপুরাতে শিল্প সংস্কৃতির একটা পীঠস্থান, সেই জায়গায় এটা একটা নতুন সংযোজন। আজকে দেখুন, সিনেমা বা ফিল্ম বা চলচ্চিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিল্প মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে গেছে। এবার এই পেশার মধ্যে যেরকম অর্থ আছে, প্রতিষ্ঠার সুযোগ আছে, ভালো সামাজিকভাবে গ্ল্যামার আছে, সম্মান আছে। এবং দেখা গেছে যে 1895 সালে যখন সিনেমা আবিষ্কার হয়, সারা পৃথিবীর গুণী মানুষেরা বুঝে গেছিল যে এই শিল্প মাধ্যম একটা দুর্দান্ত মাধ্যম, যার মধ্য দিয়ে সমাজের অনেক কথা বলা যায়, মানুষের মনের তৃপ্তির, আনন্দের অভিব্যক্তি ঘটে এই মাধ্যমের মধ্য দিয়ে। ঠিক সেই সময় পৃথিবীর সমস্ত উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোতে এক একটা এই চলচ্চিত্রের শিক্ষার প্রতিষ্ঠান হতে শুরু করে, ফিল্ম ইনস্টিটিউশন হতে শুরু করে। 1960s আমাদের দেশেও FTII হয়। পরবর্তী সময়ে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট হয় 90s, দুটোই আন্ডার আইএনবি মিনিস্ট্রি। এবার কেন হচ্ছে এই জিনিসগুলো? তার কারণ হচ্ছে সারা পৃথিবীতে দুর্দান্ত কদর রয়েছে এই পেশাদারদের, তাদের ট্রেন করার জন্য। এবার এই দুটো ইনস্টিটিউশন যখন আমাদের দেশে হয়ে গেছে, তখন দেখা গেল আরও ইনস্টিটিউশনের প্রয়োজনীয়তা পড়েছে, কারণ আরও ছেলে মেয়ে শিখতে চায়, জানতে চায়। এবার আমরা বরাবর একটু দূরের দিকটাই ছিলাম, ত্রিপুরা সহ নর্থ ইস্টের অন্যান্য জায়গায় আমাদের কাছে কোনো অপশান ছিল না। ব্যক্তিগতভাবে আমি আগরতলা থেকে বহু সংগ্রাম করে গিয়ে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা করেছি, প্রচুর খাটতে হয়েছে আমাকে। কিন্তু আজকে আমাদের রাজ্য, আমাদের সরকার এমন একটা জায়গায় একটা ইনস্টিটিউট তৈরি করে দিল, দেখো তোমাকে কষ্ট করে বাইরে গিয়ে পড়তে হবে না, তোমার সামনে একটা গোটা ইনস্টিটিউশন দাঁড়িয়ে গেছে। এটা আমাকে বড় আনন্দ দেয়, বড় তৃপ্তি দেয়। তো বিইং দ্য অ্যাডভাইজার অফ দিস ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, আমি আপ্রাণ চেষ্টা করছি এবং TFTI ফ্যামিলি, ICA দপ্তর এবং অন্যান্য দপ্তরের সকল মানুষদের সাহায্যে এটা একটা দারুণ জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। এখন আমরা এই বছর 2টো কোর্স চালু করেছি 1 বছরের, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের অভিভাবকত্বে এবং সান্নিধ্যে এসে বুঝতে পারলাম যে ওনার ভেতরে একটা দারুণ উৎসাহ কাজ করছে। উনি আমাদের ক্রমাগত উৎসাহিত করছেন, এবং খুব শিগগিরই আমরা আরও অনেকগুলো কোর্স নিয়ে আসছি যতটা সম্ভব এই ইনফ্রাস্ট্রাকচারে। এবং মাননীয় সেক্রেটারি মহাশয় যেটা বললেন কিছুক্ষণ আগে, যে আমাদের একটা ল্যান্ড অ্যালটমেন্টের ব্যবস্থাও হচ্ছে, আমরা খুব শিগগিরই অনেক বড় আকারে এগিয়ে আসতে পারবো। আর আমার বক্তব্য শেষ করার আগে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সমস্ত কর্মী এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছেন তাদের, বিশেষ করে সুদীপ্ত ভৌমিক মহাশয় এবং ভাইস চ্যান্সেলর আমাদের সমীরণ দত্ত মহাশয়। প্রত্যেকটা পদে, প্রত্যেকটা স্টেপে আমাদের সাহায্য করে গেছেন, গাইড করে গেছেন। এবং ডেফিনেটলি রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই উদ্যোগ এবং উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। নমস্কার। Belai belai keno hambai tirini pandani achuk phang TFTI ni advisor boram grang muchang Biplab Goswami Sarno। 2022 সালের 28 নভেম্বর ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট যাত্রা করেছিল। আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে স্বপ্ন নিয়ে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট যাত্রা করেছিল, তার সাফল্যের শুরু হয়ে গেছে। ত্রিপুরাতেই এখন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এখন TFTI এর ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত
6টি মুভি অতিথিদের হাতে তুলে দেয়া হবে পেনড্রাইভ মোড়কে। এই 6টি সিনেমা আমাদের টিএফটিআইয়ের ওয়েবসাইটেও আপলোড করা থাকবে। এবারে সম্মানিত অতিথিবর্গের হাতে টিএফটিআইয়ের ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত স্বল্প দৈর্ঘ্যের 6টি চলচ্চিত্র পেনড্রাইভ মোড়কে তুলে দেওয়া হচ্ছে। চলুন আমাদের রাজ্যের এই ঐতিহ্য এবং গর্বের শুরুয়াতকে আমরা স্মরণীয় করে রাখি করতালির মাধ্যমে। ত্রিপুরাতেই তৈরি হচ্ছে এখন চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হচ্ছে ত্রিপুরাতেই। আর সেই 6টি চলচ্চিত্র এবারে সম্মানিত অতিথিবর্গের হাতে তুলে দেওয়া হচ্ছে। যে 6টি চলচ্চিত্র সম্মানিত অতিথিবর্গের হাতে তুলে দেওয়া হচ্ছে এর মধ্যে রয়েছে সার্কেল, চিরু, সফরনামা, শকুন্তলে, কিসায়ে দাস্তান এবং মুখোমুখি। এবারে আমরা অবলোকন করব গ্লিমস অফ মুভি। And betrayal. Every action evokes an inciting incident that helps the seemingly subtle storyline through a 100-rupee note. A series of unexpected encounters and moments. The note travels through the city, revealing the universal theme of love, luck, and wisdom. Chiru narrates. Teen football prodigy Chirag Karmakar from Agartala is forced by his overbearing father, a veteran goalkeeper, to abandon his dream of being a striker and train as a goalie. After his father's death, filled with anger and resentment, Chirag quit football entirely. Struggling to survive, he becomes a delivery boy, losing his moral compass along the way. But then he meets Pihu, the football-loving daughter of the restaurant owner, who helps him reconnect with the sport. Just in time when the famous Mohan Bagan Club organizes a selection camp for a new goalkeeper, and Chirag's life takes a dramatic turn. Safarnama captures the stark truths of life, weaving together 10 distinct stories into a compelling narrative journey. Each tale unfolds a unique perspective, intriguing to explore the complexities and nuances of human experience. Asuk jorajeng tokeni kisasa mangpili nailainkha tabukni bechebu koklam yafarnari bakai koboknai tinini pandani narwai motom Satyajit Ray Film and Television Institute Kolkatani Vice Chancellor Baramgarang Muchang Shamiron Dotto Sarno. Please, sir. হ্যালো মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহাশয় এবং মন্ত্রী মহোদয় সুশান্তবাবু, আইসিএর সেক্রেটারি এবং ডিরেক্টর, আর আমাদের খুব আপন বিপ্লব, আমাদের SRFTI এর এক্স স্টুডেন্ট, টিএফটিআই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সমস্ত ছাত্ররা, ত্রিপুরার সংস্কৃত মনস্ক মানুষ, সংস্কৃতির নানা কর্মী এবং টিএফটিআই এর শিক্ষক, সবাইকে সমীরণ দত্তর অভিনন্দন। আমি আজ দারুণভাবে গর্বিত এই কারণে যে 3 বছর আগে শুরু হওয়া ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউটের শুরুয়াত হয়েছিল ছোট 3 মাসের কোর্স করে, তার জায়গায় আমরা 1 বছরের কোর্স করা শুরু করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে ছাত্ররা এসে এই ইনস্টিটিউটে যোগদান করছেন। আমরা দেখতে পাচ্ছি সারা ভারতে সাড়া জাগানো ছবির একজন স্ক্রিনপ্লে রাইটার, ত্রিপুরার ভূমিপুত্র বিপ্লবের মতো একজন মানুষ এই ইনস্টিটিউটের কোথাও একটা দায়িত্বভার নিচ্ছে, কাঁধে জোয়ারটা তুলে নিচ্ছে এই ইনস্টিটিউটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
এই সব কিন্তু একটা পজিটিভ একটা কথা শোনায় যে আগামী দিনে এইখানে আমরা বুঝতে পারছি আমরা কিন্তু চাকাটাকে ঘুরিয়ে দিতে পেরেছি। এখানে একটা বড় ধরনের বদল আসতে চলেছে। আমার কাছে এই যে আজকের অনুষ্ঠানে আমরা দেখছি যে শুধু ফিল্ম অ্যান্ড টেলিভিশন TFTI নয়, তার ছাত্ররা নয়, তার সাথে সাথে এখানকার যারা গান করেন বা তাদের নিয়ে নানা রকম প্রতিযোগিতার অনুষ্ঠান করে ICA এখানে আরও একটা অনুষ্ঠান তার সাথে সাথে চলছে। আমি একটা ছোট্ট রেফারেন্স এখানে আনতে চাই। আমার ব্যাচমেট এবং আমি একসাথে পড়াশোনা করেছিলাম বম্বের খুব বিখ্যাত সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সাথে, এবং কিছুদিন আগে বম্বেতে তার সাথে যখন আমার দেখা হলো, সে আমাকে বলছিল যে ফিল্ম ইনস্টিটিউটে সাউন্ড রেকর্ডিং শেখানো হয়, কিন্তু সারা ভারতবর্ষে মিউজিক রেকর্ডিং, মিউজিক কম্পোজিংয়ের কোনো কোর্স নেই। এইটার সাথে যখন আমি আজকে এটা মেলাচ্ছি যে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বড় হয়ে উঠছে, তার জন্য বড় জায়গা খোঁজা হচ্ছে, সেখানে একটা ফুল ফ্লেজেড ইনস্টিটিউট তৈরি করার কথা রাজ্য সরকার ভাবছেন, আমার চোখে কিন্তু একটা স্বপ্ন ভাসছে। সেটা একটা ডিপ্লোমা প্রদানকারী ইনস্টিটিউটের থেকেও বড়। সেটা কিন্তু একটা ইউনিভার্সিটির, একটা এমন ইউনিভার্সিটি যেখান থেকে ডিগ্রি প্রদান করা হবে। 10+2 লেভেলের পর, অর্থাৎ 12 ক্লাসের পর ছাত্ররা জুড়তে পারবে এবং সেখান থেকে তারা গ্র্যাজুয়েশন করতে পারবে, যার বিষয়গুলোর মধ্যে থাকবে হয়তো সিনেমা স্টাডিজ, সিনেমা বানানো, ক্যামেরা, এডিটিং, মিউজিক এবং অন্যান্য আর্ট ফর্ম। সেটা থিয়েটারও হতে পারে, সেটা আপনার সঙ্গীত বা তার সাথে বা ইভেন ক্রিয়েটিভ রাইটিং থাকতে পারে। আজকে কিন্তু আমাদের এই রকম একটা হোলিস্টিক নিয়ে ভাবতে পারলে আমার মনে হয় একটা দারুণ পসিবিলিটি তৈরি হয়। আমাদের গোটা পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ অনেক দিনই হয়ে গেছে ইন্টারনেটের সুবাদে। এবার ত্রিপুরার যে ভৌগোলিক পজিশন, সেইটা কিন্তু এখন আর কোনো বাধা নয়। এটা একটা আন্তর্জাতিক ইনস্টিটিউট হয়ে উঠতেই পারে। এটা কোথাও শচীন কর্তার দেশ, তো আমার তো মনে হয় না এখানে ট্যালেন্টের কোনো অভাব আছে, সেটা গানে হোক, মিউজিকে হোক, সিনেমা বানানো হোক। তো সেইটাকে কোথাও কিন্তু আমার মনে হয় এই ইউনিভার্সিটির মাধ্যমে আমরা নার্চার করতে পারি। সেই আজকে যেরকম এই অনুষ্ঠান শুরুতে আমরা এই চারা গাছে জল দিলাম, সেরকমই জল দিতে পারি। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, এখানে রাজ্য সরকারের আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় আছেন, তিনি এমনিতেই আমাদের এই সব কাজে উৎসাহ দিচ্ছেন, মন্ত্রী মহাশয় আছেন, অন্যান্য রাজ্য সরকারের যারা কর্মী রয়েছেন, তাদেরকে যে চলুন খুব তাড়াতাড়ি এই স্বপ্নটাকে আমরা বাস্তবায়িত করে ফেলি। ধন্যবাদ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতার শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর শ্রী সমীরণ দত্ত মহোদয়ের প্রতি নিজের অভিব্যক্তিগুলো এত সুন্দরভাবে তুলে ধরার জন্যে। আমাদের আজকের অনুষ্ঠানের একটি অন্যতম পর্ব হল রাজ্যের শিল্পী ও শিল্পী সংগঠনের স্ক্রিনিং ও তালিকাভুক্তিকরণ প্রক্রিয়ার মাধ্যমে যারা গ্রেডেড প্রাপ্ত হয়েছেন তাদের হাতে শংসাপত্র তুলে দেয়া। আমাদের এই তালিকাভুক্তিকরণ প্রচেষ্টায় যেভাবে অডিশন কার্যসূচি হয়েছে তার উপর আধারিত একটি ছোট্ট ডকুমেন্টারি ভিডিও এবারে প্রদর্শিত হবে। রাজ্যের ঐতিহ্যবাহী সংস্কৃতির উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে বহুবিধ কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম গ্রেডেশন প্রদানের মাধ্যমে একটি সুসংগঠিত তালিকা তৈরির নীতি। এই নীতি রূপায়ণে 2023 সালে প্রথম পর্যায়ের প্রথম ধাপে অডিশন করা হয়। প্রথম ধাপে গ্রেড প্রাপ্ত শিল্পীদের আপগ্রেডেশনের জন্য আবেদন এবং অন্যান্য আবেদনকারীদের কথা বিবেচনা করে 2025 সালে দ্বিতীয় ধাপে অডিশন করা হয়। প্রথম অডিশনের সময় প্রথম ও দ্বিতীয় পর্যায় মিলিয়ে গ্রেডিং এর জন্য জুরি মেম্বারদের কাছে মোট 935 জন শিল্পীর নাম ছিল। আপগ্রেডেশনের আবেদন একই শিল্পীর একাধিক বিভাগে অংশগ্রহণ, একই নামের পুনরাবৃত্তি বিবেচনা করে গ্রেডেশনের জন্য সঙ্গীত, নৃত্য, অভিনয়, বাদ্যযন্ত্র, সঞ্চালনা ও আবৃত্তি এই 6টি ক্যাটাগরিতে মোট শিল্পীদের সংখ্যা দাঁড়িয়েছে 810 জন।
একইভাবে আকাশবাণী গ্রেডেড শিল্পী, সিসিআরটি স্কলারশিপ প্রাপক এবং জাতীয় পুরস্কার প্রাপ্তদের সরাসরি অন্তর্ভুক্তির ক্ষেত্রে মোট 195টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে একই নামের পুনরাবৃত্তি বিবেচনা করে 157 জনকে যোগ্য হিসেবে বিবেচনা করে তাদের আবেদনের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই নীতি অনুসারে গ্রেডেশন দেওয়া হয়। প্রথম ধাপের অডিশন কেন্দ্রীয়ভাবে আগরতলায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের অডিশন বিকেন্দ্রীভূত পদ্ধতিতে 4টি জেলায় অনুষ্ঠিত হয়, যার মধ্যে গোমতী জেলায় গোমতী এবং দক্ষিণ ত্রিপুরার জন্য, ধলাই জেলায় ধলাইয়ের জন্য, ধর্মনগরে উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার জন্য এবং আগরতলায় সিপাহীজলা, খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলার জন্য অডিশনগুলি হয়। আজ প্রথম পর্যায়ের 2 ধাপের মোট 967 জন শিল্পী ও সাংস্কৃতিক সংস্থাকে শংসাপত্র প্রদান করা হবে। রাজ্যের সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা আগামী দিনে রাজ্যের মিশ্র সংস্কৃতির আবহকে আরও সাফল্যের নতুন দিশায় নিয়ে যাবে। Belai belai keno hambai koktum hukumo bedekno. Tabuk ne bejubu tinini pandani borong ni narwai. Chini hastini berai khirite chamung bedekni montri borong kerang bucang Sushanto Chaudhary sarno koinai bini nangkupani koklam chini fashingo yafarnani bagai. Please sir. সবাইকে নমস্কার। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকে একটি সুন্দর অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। যে ফিল্ম ইনস্টিটিউট ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছিল 2022 সালের নভেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং সেই সময় থেকে পথ চলার পর ধীরে ধীরে তার প্রচার, প্রসার এবং ব্যাপ্তি আমরা লক্ষ্য করেছি। এবং আজকে সেই ইনস্টিটিউটের সঙ্গে ত্রিপুরা রাজ্যের যুবকদের অনেক স্বপ্ন জড়িয়ে রয়েছে, অনেক ইমোশন জড়িয়ে রয়েছে। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান এবং যারা নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন তাদেরকে ওয়েলকাম জানানোর প্রোগ্রাম। মঞ্চে উপস্থিত রাজ্যের সকলের আমাদের অভিভাবক, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, যার হাত ধরে আমরা ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে চলেছি, প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি। এখানে উপস্থিত সেক্রেটারি আইসিএ দপ্তর ডক্টর প্রদীপ চক্রবর্তী মহোদয়, আছেন ভাইস চ্যান্সেলর সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, যা একটা ইউনিভার্সিটি হিসাবে আত্মপ্রকাশ করেছে, সমীরণ দত্ত মহোদয়। উপস্থিত আছেন সুব্রত চক্রবর্তী, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীন যে কমিটি রয়েছে তার অন্যতম। উপস্থিত ন্যাশনাল অ্যাওয়ার্ডি, আমাদের ত্রিপুরা রাজ্যের সুসন্তান, কৃতি সন্তান, চলচ্চিত্র জগতে যার একটা প্রভাব প্রতিপত্তি আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিন আগে, এবং এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের যিনি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছেন বিপ্লব গোস্বামী মহোদয়, ডাইরেক্টর আইসিএ বিম্বিসার ভট্টাচার্য মহোদয়। আমাদের সামনে আছেন বিধায়িকা মীনারানী সরকার, আছেন মহিলা কমিশনের চেয়ারপারসন, আমাদের পিএসইউর চেয়ারপারসনগণ, প্রাক্তন মন্ত্রী আছেন জহর শাহ মহোদয়, এবং সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে আগত আমাদের প্রতিনিধি বন্ধুরা। সবাইকে আমি রাজ্য সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং যাদেরকে আজকে সার্টিফিকেট প্রদান করা হবে তাদেরকে
অনেক অনেক অভিনন্দন আগামী দিনের জন্য এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি খুব সংক্ষেপে আমার বিগত দিনের কিছু অভিজ্ঞতা এখানে তুলে ধরতে চাইব, কারণ এই দপ্তরের দায়িত্বে মন্ত্রী হিসাবে আমি একসময় ছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 2022 সালে নভেম্বর মাসে আমরা একটা স্বপ্ন নিয়ে এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের যাত্রা শুরু করেছিলাম। আমাদের লক্ষ্যটা ছিল যে আমরা ছোটভাবে তৈরি করব, কিন্তু ভবিষ্যতে এই ইনস্টিটিউটকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে আমরা তৈরি করতে পারি সে দিশায় এই ইনস্টিটিউট কাজ করবে। সার্টিফিকেট কোর্স দিয়ে আমাদের শুরু হয়েছিল এবং আজকে ডিপ্লোমা কোর্স এবং যেই সেগমেন্টগুলোতে সার্টিফিকেট কোর্স আমরা শুরু করেছিলাম তার পরবর্তী সময়ে ওই সেগমেন্টের সংখ্যাটাও বাড়ানো হয়েছে এবং আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দিশায় সরকার বা দপ্তর কাজ করছে সেটা আগামী কয়েক বছরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের একটা শ্রেষ্ঠ ফিল্ম ইনস্টিটিউট হিসাবে আত্মপ্রকাশ করবে। সেই দিন আমাদের দূর নয় এবং ইতিমধ্যে ফিল্ম সিটি তৈরি করার জন্যে, এই ইনস্টিটিউটকে নিজের পায়ে নিজে স্বাবলম্বী করার জন্যে, তার বুনিয়াদকে শক্তিশালী করার জন্যে রাজ্য সরকারের তরফ থেকে জায়গাও সেখানে দেখা হয়েছে। আলাদাভাবে অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে। গত কয়েকদিন আগে ক্যাবিনেট মিটিংয়ে এই ইনস্টিটিউটকে শক্তিশালী করার জন্য স্টাফ নিয়োগ করার সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিভিন্নভাবে। এবং আইসিএ দপ্তর, যে দপ্তরকে একটা সময় শুধু সংবাদপত্রের সঙ্গে যুক্ত হিসেবে দপ্তর হিসেবেই চিহ্নিত করা হতো, তার বাজেট বলুন, তার প্রচার প্রসার বলুন, সেটা সীমিত ছিল, লিমিটেড ছিল। কিন্তু আমাদের সরকার গঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীও যখন দায়িত্বভার নিলেন, এই দপ্তর ইতিমধ্যে রাজ্য সরকারের ফেস হিসেবে সেখানে আত্মপ্রকাশ করেছে। ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, যেটা ভারত সরকারের আইএনবি ইনফরমেশন ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট হিসেবে আমরা জানি, আমাদের রাজ্যে সেটা আইসিএ ইনফরমেশন অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট হিসেবে আমরা সেটা কাজ করছি। তো এই যে ফিল্ম ইনস্টিটিউট, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এখানে বলছিলাম, বা আমাদেরও সেটা স্বপ্ন, যে ত্রিপুরা রাজ্যে আমাদের অনেক জ্যাম সেখানে লুকায়িত রয়েছে, যাদের অনেক প্রভাব রয়েছে, সেখানে প্রতিভা রয়েছে। শচীন দেববর্মন আমাদের রাজ্য থেকে, ওনার সুপুত্র আর.ডি. বর্মন বলিউডকে একসময় দাপিয়ে গেছেন। শচীন দেববর্মন একসময় বলিউডকে দাপিয়ে গেছেন। আজকেও ওনার নাম শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি, আর.ডি. বর্মন, এস.ডি. বর্মনদের। বিপ্লব দত্ত ত্রিপুরা রাজ্যেরই ছেলে, আইফা অ্যাওয়ার্ড পেয়েছেন, টাইমস অফ ইন্ডিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। হয়তোবা আগামী দিনে এখানেই অনেক ছাত্রছাত্রীরা বসে রয়েছে যারা এই লাইনে গিয়ে ত্রিপুরার মুখকে, ত্রিপুরার মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি আরও বৃদ্ধি করবে। হয়তোবা আমাদের এই ফিল্ম ইনস্টিটিউট থেকেই এই ছাত্ররা থাকবে, আমাদের এই ফিল্ম ইনস্টিটিউটের ছাত্ররা আগামী দিনে সেই জায়গায় যাবে, সেই আশা নিয়েই এই ত্রিপুরা টেলিভিশন অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট আমাদের পথ চলা শুরু হয়েছিল। বন্ধুরা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বলছিলাম যে আমাদের যারা পাস আউট স্টুডেন্ট, তারা সার্টিফিকেটটা নিয়ে যেন বসে না থাকে, ছোট ছোট ফিল্ম তৈরি হোক। মাননীয় মুখ্যমন্ত্রীও বলছিলেন স্টার্ট আপ হিসাবে কীভাবে তাদেরকে আমরা যুক্ত করতে পারি সে বিষয়ে সরকার আগামী দিনে চিন্তা ভাবনা করবে। শুধু তাই নয়, ছোট ছোট ফিল্ম আমি তৈরি করলাম, আমার রিটার্ন এলো না, তবে আমি মোটিভেটেড হব না, আমি এনকারেজড হব না। কি করতে হবে? আমার আবেদন থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের রাজ্যে যতগুলি সিনেমা হলগুলো রয়েছে তার মধ্যে যাতে কিছু সময় হলেও আমাদের রাজ্যের এই টিএফটিআই থেকে পাস আউট ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত যে ফিল্মগুলো হবে সেই ফিল্মগুলো যেন দেখানোর বন্দোবস্ত করা হয়, এবং আইসিএ দপ্তর থেকে শুধু নয়, রাজ্য সরকার থেকে যেন তাদেরকে একটা রিমিউনারেশনের ব্যবস্থা করা হয়।
তবেই ধীরে 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 আমাদের যে স্বপ্ন সেটা বাস্তবে রূপায়িত হবে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেখুন আসাম, আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবাংলা, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, মণিপুর, প্রত্যেকটি জায়গায় কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানে রয়েছে, ছোট করে হলেও। সেখান থেকে অ্যাক্টিংয়ের বলুন, ডাইরেকশানে বলুন, প্রডিউসিংয়ে বলুন, আমাদের স্ক্রিপ্ট রাইটিংয়ে বলুন, প্রতিটি ক্ষেত্রে সেখানে মানুষ কিন্তু স্কিল নিয়ে সেখানে আত্মপ্রকাশ করছে, কম্পিটিশন হচ্ছে, যাই কিছু অর্থ উপার্জন করছে। আপনারা আজকে টলিউডে যান, পশ্চিমবাংলায় যদিও বড় রাজ্য, অনেক আগেই নির্মাণ করা হয়েছে টলিউড, কিন্তু আজকে টলিউডের যারা সেলিব্রিটিরা রয়েছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন, যারা ডাইরেক্টররা রয়েছেন, যারা স্ক্রিপ্ট রাইটাররা রয়েছেন, তাদেরকে আমরা কিন্তু দেখেছি বিগত দিনে জাতীয় স্তরে তাদের যে কর্মকাণ্ড সেগুলো প্রশংসিত হয়েছে। আমাদের রাজ্যে কেন আমরা সেটা করতে পারবো না? আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বর্তমান যে কানেক্টিভিটি, সেটা ফ্লাইটের ক্ষেত্রে বলুন, ট্রেনের ক্ষেত্রে বলুন, ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে বলুন, আমাদের হোটেলের ক্ষেত্রে বলুন, আমাদের ট্যুরিজম ডেস্টিনেশনগুলোর ক্ষেত্রে বলুন, শুটিং করতে আমাদের ওই সুইজারল্যান্ডে যেতে হবে না, আমাদের ফরেন কান্ট্রিতে যেতে হবে না। আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা যদি, পাস আউট স্টুডেন্টরা যারা ইন্টারেস্টেড হবে ফিল্ম লাইনে, এন্টারপ্রেনিয়রশিপে, আমাদের অনেক এমন মানুষ রয়েছে যারা অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য সেখানে তাকিয়ে রয়েছেন, কিন্তু ইনিশিয়েটিভটা আমাদেরকে নিতে হবে। তাই আমাদের রাজ্যে যদি শুটিং করা হয়, ছোট আকারে হলেও প্রাথমিকভাবে আমরা যদি একটা ফিল্ম ইনস্টিটিউট তৈরি করতে পারি, তবে এই রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে একদিকে যেমন স্বনির্ভর তারা হতে পারবে, পাশাপাশি ছোট করে হলেও ফিল্ম ইন্ডাস্ট্রি আত্মপ্রকাশ করবে, যাতে করে আগামী দিনে একটা সোনালী ভবিষ্যতের দিকে তারা ধাবিত হতে পারবে। আমি আহ্বান জানাবো, আবেদন জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আইসিএ দপ্তরকে যে আমাদের সে দিশায় কাজ করার জন্যে। কারণ সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এটা ভারতবর্ষের ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স এই ফিল্ম লাইনে। পুনে ফিল্ম ইনস্টিটিউট, যারা আমাদের মুম্বাইতে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন, পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে তারা সার্টিফিকেট প্রদান গ্রহণ করেছেন। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট নিয়ে অনেক স্বনামধন্য ফিল্ম তারা তৈরি করেছে। আমাদের রাজ্যে আমরা কেন পারবো না? এবং আমি যদি ভুল না বলে থাকি, আমাদের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশেও একটা বড় ফিল্ম ইনস্টিটিউট, সেখানে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার আইএনবি ডিপার্টমেন্ট তাদেরকে প্রদান করেছে। যখন আমি আইসিএর মন্ত্রী ছিলাম তখন আমাকে সেই কথা বলা হয়েছিল সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে। তখন সমীরণবাবু ভিসি ছিলেন না, আজকে সমীরণবাবু ভিসি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট ছিল, আজকে ডিমড ইউনিভার্সিটি হিসাবে আত্মপ্রকাশ করেছে। তো স্বাভাবিকভাবেই আমাদের টিএফটিআই, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, আমরা যে জায়গায় শুরু করেছিলাম, স্কাই ইজ দ্য লিমিট, আমাদের অনেক এগিয়ে যেতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে যেন আমরা উত্তর পূর্বাঞ্চলকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দিশা দেখাতে পারি, আমাদের ভারতবর্ষকে দিশা দেখাতে পারি, আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের সিনেমার জগতের মধ্যে। আমি সেই আশাই রাখবো আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে। সবাইকে আরও অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আগামী দিনগুলো সুন্দরভাবে যারা টিএফটিএর সঙ্গে যুক্ত হয়েছেন বা যারা যুক্ত হতে চলেছেন, তাদেরকে আগামী সোনালী ভবিষ্যতের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি মূল্যবান বক্তব্যের জন্যে। এবারে বক্তব্যের মাধ্যমে আমাদের দিশা নির্দেশ করার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। সবাইকে সর্বপ্রথম নমস্কার, যতন খুলুমকা। আজকে এখানে রবীন্দ্র ভবনে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট
অর্থাৎ TFTI যে 2024-25 শিক্ষাবর্ষের যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের মধ্যে যে সার্টিফিকেট প্রদানের যে অনুষ্ঠান এবং স্বল্প দৈর্ঘ্যের যারা চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লেখা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে যে পুরস্কার আজকে দেওয়া হবে, শুধু তাই নয়, যারা শিল্পী ও সংস্থাসমূহের স্ক্রিনিং ও তালিকাভুক্তিকরণের যে সার্টিফিকেট বা শংসাপত্র প্রদানের যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার অফ ট্যুরিজম, ট্রান্সপোর্ট অ্যান্ড ফুড ডিপার্টমেন্ট শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। উনি আমাদের সামনে ওনার বক্তব্য কিন্তু রেখেছেন এবং আমার মনে আছে 2022-এ যখন আমি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আমি সামলাচ্ছিলাম, তখন উনি আইসিএ ডিপার্টমেন্টের এই দপ্তরের উনি দায়িত্বে ছিলেন। এসে আমাকে বললেন যে এরকম আমরা ফিল্ম ইনস্টিটিউট করব। তো যখনই এই ধরনের ফিল্ম ইনস্টিটিউট মানে তো একটা বিরাট বিষয়, আমি বললাম এটা কি হবে? বললাম আমরা করছি। আর আমার একটা সবসময়ের একটা বিশ্বাস, আমাদের মধ্যে ইয়াং ম্যান ইন আওয়ার ওয়ান অফ দ্য ইয়াং, ইফ আই সে ইয়াং তো রেগে যায় মাঝে মাঝে, বলে আর কবে আমি আর বড় হব। তো ইয়াংগেস্ট মিনিস্টার ইন আওয়ার ক্যাবিনেট, আমার একটা বিশ্বাস থাকে কিছু না কিছু একটা হবে। তো যাই হোক, আমার মনে আছে 22শে নভেম্বরে আমি গেলাম, সেখানে গিয়ে আমরা, তখন ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন যিনি এখন শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়, তেলেঙ্গানার এখন গভর্নর। কিছু বুঝি আর না বুঝি যাই হোক ওখানে বসে গেলাম, ফিতাও কাটলাম, সব কিছু করলাম। আর আমার পক্ষে একটা অসুবিধা হয় যে গিয়ে দেখতে থাকি, প্রথমে বুঝার চেষ্টা করি, না বুঝে কিছু একটা বলে দিলাম হবে না। তো এই এতদিনে গিয়ে টু সাম এক্সটেন্ট আমি বুঝতে পারলাম এই যে ইনস্টিটিউশনের প্রয়োজনীয়তাকে। আমি ধন্যবাদ দেব মাননীয় মন্ত্রী, আমাদের সবার প্রিয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়, আজকের গেস্ট অফ অনার। ওনাকে আবার যে দায়িত্ব দেওয়া হলো, পর্যটনেও আপনারা দেখুন এত সুন্দর কাজ করছে। এবং গতকালেই ভার্চুয়ালি আমার সাথে আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার ডোনার, সেখানে আমাদের 2 সেক্রেটারি ছিলেন, আমিও ছিলাম, ভার্চুয়ালি কথা হচ্ছিল। আমার একটা প্রোগ্রাম ছিল ডেন্টাল কলেজে, সেখান থেকে তড়িঘড়ি করে সেই প্রোগ্রামের শেষ করে দৌড়ে গেলাম। 1টার সময় ছিল প্রোগ্রাম, বাট হি ওয়াজ বিট লেট। তো আমার পক্ষে সুবিধা হয়ে গেলো। আবার উনি এসে আফটার 15 মিনিটস কেম, উনি বললেন যে সরি, আমি দুঃখিত। আমি বললাম না না, নো প্রবলেম, ইউ ক্যান ক্যারি অন। তো যখন আমাদের প্রেজেন্টেশন দেওয়া হলো আমাদের 21টা প্রজেক্ট নিয়ে, ওনার সাথে আমাদের বিভিন্ন পর্যটনের কি আমরা করছি সারা ত্রিপুরায়, এবং সব কিছুর লিডারশিপে কিন্তু আমাদের এই ইয়াং যে মন্ত্রী আছেন, কিন্তু আমাকে যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে সব স্টেটেরই বলতে হয়, তো আমি সেখানে প্রতিটা ক্ষেত্রেই আমি কি করছি, আর আমি খুব স্টাডি করে আমি যাই ওই সব জায়গায়। তো এগুলো থাকাতে মানে উনিও খুব কিন্তু এক্সপিরিয়েন্স পারসন। আপনারা সবাই জানেন সিন্ধিয়াজি, উনি বুঝছেন যে না, উনি তো সব কিছু জানেন, এরকম না ভাষা কিচ্ছু না। তাই বললাম সব তো হলো, অনেক দিন ধরে তো সেই আপনার মিটিং হচ্ছে। আমার সেক্রেটারি মহোদয়রা আমাকে বলছিলেন স্যার একটু বলবেন, আর ভাল লাগছে না কতবার আর এইসব প্রেজেন্টেশন দেব। আমি বললাম একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, আর সব কিছুতে যখন আমি যেটা বলছেন ফাইন, ওয়ান্ডারফুল, স্যালুট আমাকে বারবার বলছে। তাই বললাম সব হলো, এখন তো কিছু তো টাকা পয়সা আপনার স্যাংশন করতে হবে। আপনি মেঘালয়ে অলরেডি ইন প্রিন্সিপাল আপনি ওনাদেরকে প্রচুর পরিমাণে টাকা দিয়েছেন। তো আমাদের যে ইয়ে আছে, বলে দে দিয়া না, আপ বল দিও তো দে দিয়া। তো কালকে
450 কোটি টাকার উপরে উনি স্যাংশন দিয়ে দিয়েছেন। আমি এই কারণে বলছি এই জিনিসটা, যে পর্যটন মন্ত্রী যে কথাটা উনি বললেন যে এখানে যারা আগামী দিনে, আমরা সব সময় আমরা জানি যে কাশ্মীরকে কলি সিনেমা দেখতাম, যে কাশ্মীর হলে যেখানে ওইখানে একটা জায়গা যেখানে ফিল্ম করা যায়। তো আমাদের ত্রিপুরাতে এখন তো ঢঙই চেঞ্জ হয়ে গেছে, পুরো সিনেমার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। এখানে নৌকা করে গেলাম আর গান করলাম, আর সেইগুলো কিন্তু এখন আর নেই। এখন বাস্তব যে বিষয় সেইগুলো কিন্তু মানে সমাজ থেকে নিয়ে তার যে বিষয়টা দেওয়া, সেটার নাম হচ্ছে সিনেমা। এবং সত্যজিৎ রায় মহোদয় উনি কিন্তু সেগুলো স্টার্ট করছেন, মৃণাল সেন সেগুলো স্টার্ট করেছিলেন। তো আমাদের এখানে এই যে পর্যটনের 21টা প্রজেক্ট সাবমিট মানে স্যাংশন হলো, আমি আশা করি যারা আমাদের ছেলে মেয়েরা আজকে এই ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করবে, তারা আগামী দিন এই সুযোগটা, এবং প্রধানমন্ত্রীজি অনেক কিছু শেখার আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন ভোকাল ফর লোকাল। আমি বাইরে কেন যাব, ত্রিপুরাতেই থাকবো। এই প্লেন ভাড়া দিয়ে এক জায়গায় যাওয়া, তো ত্রিপুরাতে এত সুন্দর, এক তো এখানে যদি শুটিং হয় এবং সেটা যদি প্রদর্শন করা হয়, তাহলে কিন্তু সমস্ত ভারতবর্ষ জানবে, সারা পৃথিবী জানবে। তো আমরা তো সেটা আমরা করছি, প্রচণ্ড ইনফ্রাস্ট্রাকচার যা হচ্ছে এখানে। যদিও বিরোধীরা বলে কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। আজকে এখানে ফিল্ম ইনস্টিটিউট, ওনাদের সময়ে 35 বছর ওই খালি প্রসেশন কত বাড়ানো যায় এইসবেরই চিন্তা ভাবনা। আর আমরা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপ করা যায় আর তার থেকে কিভাবে মানুষকে কর্মসংস্থানের সুযোগ করি, সেই ব্যবস্থাটা আমরা করি। এবং আমরা করছি, এটা মানুষ দেখছে, বুঝছে। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি স্পেশাল গেস্ট, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সেক্রেটারি আইসিআর ডিপার্টমেন্টের। ওনার নিজেও একজন শিল্পী, গানের সাথে যুক্ত আছে বিভিন্ন। আমি দেখি ওনার মধ্যে, কারণ কথা হচ্ছে যার মধ্যে যেটা আছে সেটাকে এক্সট্রাক্ট করাটা হচ্ছে আমাদের কাজ, যে তোমার মধ্যে এই জিনিসটা আছে এবং ঠিকভাবে হচ্ছে কিনা তাকে মনিটর করা। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে সত্যি আনন্দের বিষয় যে মাননীয় ভাইস চ্যান্সেলর শ্রী সমীরণ দত্ত, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতার, উনি এসছেন। বলছেন যে আগে আমার মন্ত্রী বাহাদুরের যখন এই আইসিএ ডিপার্টমেন্টের ছিলেন, ওনারও যেমন প্রমোশন হয়েছেন, ওনারও কিন্তু আজকে ভাইস চ্যান্সেলর হয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ দেবো। এবং সেটা ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি হয়েছে। ইট ইজ ভেরি, মানে আমি বলবো আমাদের জন্য একটা ইন্সপিরেশনের বিষয়। আমার বলতে দ্বিধা নেই, আমরা এখানে উইমেন্স কলেজ একটা আছে, এই আদিকাল 1960 থেকে আমরা দেখে এসছি একটা উইমেন কলেজ, খুব নাম করা। আমাদের যারা মেয়েরা আছেন তারা কিন্তু সেখানে পড়াশোনা করেন। আমরা এইবারে ক্যাবিনেটে ডিসিশন নিলাম যেটা উইমেন্স ইউনিভার্সিটি আমরা করতে যাচ্ছি। শুধু তাই না, টিআইটি যে আমাদের আছে, টিআইটি মানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে ইনস্টিটিউট, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটাকেও একটা ইউনিভার্সিটি করার জন্য সেটাও কিন্তু আমাদের ডিসিশন হয়ে গেছে। আপনি আমাদের কিন্তু আজকে একটু আমাদের একটা রোড ম্যাপ আপনি দেখাতে পেরেছেন। আমি বসে বসে ভাবছিলাম, আর প্রায়ই ভাবি যখন যাই, এর মধ্যে এই 2022-এর পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই, আমি বললাম আমি তো খুব সহজ সরল মানুষ, অ্যান্ড আই এম অলসো ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মাস পিপল। এখানে কি সার্টিফিকেট কোর্স আর 3 মাস 6 মাস, হোয়াই নট ইট শুড বি দিস ব্যাচেলার ডিগ্রি, হোয়াই নট পোস্ট গ্র্যাজুয়েশন। কিন্তু উনি কিন্তু চোখ খুলে দিয়েছেন। এবং ইন প্রিন্সিপাল আমি বলছি যে আমরা এখানে শুধু ফিল্ম ইনস্টিটিউট না, ইউনিভার্সিটিও আমরা আগামী দিন করব। সেটা আমি আজকে এখানে বসে বসে ভাবছিলাম, এবং আমরা নিশ্চয়ই সেটা আমরা ভাবব। জমির বিষয়ে যেটা বলছিলেন, আমরা অলরেডি 50 একরের মতো জায়গা, আমি নামটা নাই বললাম, একটা জায়গার মধ্যে আমরা অলরেডি ডিসিশন নিয়েছি। এবং আমি বলেছি যে দেখুন, এইসব ফিল্ম ইনস্টিটিউটের বিষয় হচ্ছে বিরাট জায়গা লাগবে। পরবর্তী সময় যেন এমন না হয় যে কম জায়গা, এটা বড় আকৃতির আগের থেকে যদি জায়গাটা বেশি হয়, তারপরে আস্তে আস্তে করে ডেভেলপ করলে সেখানে শুটিং হতে পারে, অনেক কিছু আপনাদের আছে। তো সেইভাবে আমরা কিন্তু প্রায় 50 একরের মতোই আমরা ডিমান্ড করেছি, এবং আমার দপ্তরের মধ্যে আছে রেভিনিউ। তো কিন্তু আমাদের ইল্লাক যেটা একটা সাব জুডিস হয়ে গেছে এখন। তো জায়গাটা ইমিডিয়েটলি
আর সবসময় মানে আমার ব্যক্তিগতভাবে এবং আমার যে ক্যাবিনেট যে আমাদের টিম, আমরা সবসময় চাই হোয়াই নট টুডে টু বি ইমপ্লিমেন্টেড। এই যে একটা মানসিকতা করতে গিয়ে ওই হুচট খেলাম যে এটা এখন কোর্টে যদি যাই কিছু করার নাই, তার সাবস্টিটিউটও আমরা আরেকটা জায়গা এখন আমাকে সেক্রেটারি মহোদয় বললেন যে আরেকটা সামনে আরেকটা জায়গায় এরকম পাওয়া গেছে, আমি এটার খবর নেব এবং আমরা করব, দ্যাট উইল ডু, আপনাদের বললাম আজকে। আর আমরা এর আগে দেখেছি বলার জন্য বলে, আলটিমেটলি সেটা কিন্তু কাজ হয় না। আর আমরা যেটা বলি, আমি সবসময় বলি, আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, চেষ্টাটা করতে হবে, মিথ্যা কথা বলবো না শুধু আজকের মানে মানুষের মন নেওয়ার জন্য এরকম না, সিরিয়াসলি উই উইল ট্রাই আওয়ার বেস্ট এবং সেটা হবে আগামী দিন। ইন প্রিন্সিপাল আমি বললাম, বাকি দেখছি, আমরা কথা বলবো অফিস যারা আমাদের মিনিস্টাররা আছেন তাদের সাথে, এখানে তো একজন মিনিস্টার আছেনই, এবং আমরা সবার মতামত নিয়ে আগামী দিন আমরা হয়তো সময় নেবে কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে করা যায়। আমি গতকালও এখানে ডেন্টাল কলেজে আমি গিয়েছিলাম, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, সেটাই এবার 3rd ইয়ার, সেখানেও আমি আমার জার্নি বললাম। এই ডেন্টাল কলেজ উইদিন 9 মান্থে মাননীয় প্রধানমন্ত্রীজি এসে এই ডেন্টাল কলেজ উদ্বোধন করেছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, 50টা সিট নিয়ে, এবং সেখান থেকে আজকে এটা 63 সিটস হয়েছে। তো ইচ্ছা থাকলে আর জেদ যদি ভিতরে না থাকে কোনো কিছু হবে না। ওই যে উপর এলাম গেলাম খেলাম, আচ্ছা হলে হলো না হলে নাই। তো আমার মনে হয় এই ধরনের জেদ আমাদের, যেহেতু আই এম দ্য মানে দিস লিডার অফ আওয়ার হাউস এবং লিডার অফ দ্য ক্যাবিনেট, তো আমার মানে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার বলে, আমাদের বড় ইঞ্জিন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ইঞ্জিন দিচ্ছে, আমরা হচ্ছে দ্বিতীয় ইঞ্জিন, আর আমিও একজন ড্রাইভার। সেই ইঞ্জিনের ড্রাইভার হিসাবে অন্যান্য যারা মন্ত্রীরা আছেন সেই দিশা এবং যারা আমাদের অফিসাররা আছেন সেইভাবেই ওনারা চলছেন, নিশ্চয়ই আমরা করব। আমি এখানে উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। উনিও কালচারের লোক, অনেক বিষয়ে অনেক সময় ওনাকে এর জন্যই ভাইস চেয়ারম্যান করা হয়েছে এবং প্রচুর কাজও করছেন। তো অনেক সময় মাঝে মাঝে 100% চাই, আমি বললাম 100% হবে না, কিছু কমিয়ে দেব, তো এই নিয়ে একটু তকজাল হয়, কিন্তু কাজটা আলটিমেটলি আমরা করে নিই। আমাদের মাঝে উপস্থিত আছেন আইসিএ ডিপার্টমেন্টের শ্রী বিম্বিসার ভট্টাচার্য ডাইরেক্টর। উনিও কিন্তু সারাক্ষণ ধরে খুব চিন্তা করেন কি করা যায়, জার্নালিস্টদের জন্য কি করা যায়, জার্নালিজমের যারা জার্নালিস্টরা আছেন তাদের জন্য কি এই পদ্ধতি করলে। তো আমি বললাম ঠিক আছে, ওনাদের সাথে কথা বলুন। তো আমাদের মাঝে উপস্থিত আছেন। আর এখানে আমাদের আমি বলবো যে এই যে আমাদের যে ফিল্ম ইনস্টিটিউশন আমরা এখানে তৈরি করলাম, এই ফিল্ম ইনস্টিটিউটের তার যে মানে আমি বলবো একটা বিরাট একটা অলংকার কিন্তু আমরা যুক্ত করলাম এই ফিল্ম ইনস্টিটিউটের সাথে। সে আর কেউ নয়, শ্রী বিপ্লব গোস্বামী। আমাদের সবাই জানেন লাপাতা লেডির নাম শুনে আমরা তো প্রথমে বুঝতেই পারিনি লাপাতা দিদি কি। অস্কার নমিনি হয়েছিল, স্ক্রিপ্ট রাইটার। এখানে বলা হয়েছে উনি কি কষ্টের মধ্যে, একবার লাস্টটা আমরা যখন বসেছিলাম ইয়ের মধ্যে বহু কষ্টে, উনি বলেছিলেন একটু হালকা বলেছেন, কিন্তু প্রথম দিকে যখন যে কত উনার যেমন নাম বিপ্লব, অনেক বিপ্লব করে তারপরে কিন্তু চান্স পেয়েছে, না খেয়ে একটা ছোট রুমের মধ্যে কলকাতায় ছিলেন, সেখান থেকে এই ফিল্ম ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়েছেন, পড়েছেন, এবং আজকে মানে ন্যাশনাল লেভেলে উনি প্রচুর যে অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং এখানে ওনাকে অ্যাডভাইজার হিসাবে আমরা ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আমরা ওনাকে যুক্ত করেছি। ওনাকে যখন আমরা যুক্ত করি তখন ওনাকে আমি ডাকলাম, ডেকে আমি বললাম ভাই তোমার তো এটা দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, বাইরে অনেক জিনিস আছে, অনেক সুযোগ পাবে এইগুলো, কিন্তু ইউর রুট ইজ ইন ত্রিপুরা, তোমার ত্রিপুরার জন্য আগে করো। আমি যখন প্রথম ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে কিং জর্জ মেডিকেল কলেজ থেকে পাশ করি, আমি উদাহরণটা দিলাম ওনার সাথে। আমাকে বলছে सर बोलছে अरे कहाँ तुम त्रिपुरा में लौट के जाओगे, यहाँ पर सीनियर रेसिडेंट का खुला है पोस्ट है, तुम यहाँ बैठ जाओ।
আমি বললাম যে স্যার, এখানে তো অনেক ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন আছে, আমার ত্রিপুরাতে আপনার একজন পেশেন্টেরও যদি আমি কিছু কাজ করতে পারি, এটা কিন্তু আমার যেমন আত্মতৃপ্তি হবে এবং আমি যে কাজটা শিখলাম সেটার কিন্তু একটা পূর্ণ মর্যাদা আমি দিতে চাই। উনি বললেন ইয়েস, ভেরি গুড, ইউ গো হেড। তা আমি এই বিষয়টা ওকে বলেছিলাম যে বাইরে করো কিন্তু ত্রিপুরার জন্য কিছু করো। আমি প্রায় এসে শুনি অনেক গার্জিয়ান, আমার ছেলে এই ফার্স্ট হয়েছিল 12th ক্লাসে, তো এখন কোথায়? বলে আমেরিকাতে থাকে। আমি আমেরিকা থেকে আমার কী লাভ, লন্ডনে আমার কী লাভ, আমি তো দেখতে পাচ্ছি না ও কি, আমাদের কোনো লাভ আসবে না। যাক, কয়েকদিনের জন্য ঘুরে আসুক ইত্যাদি। ত্রিপুরারই ভারতবর্ষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে এবার এই কারণেই বলছেন যে আমাদের যারা ট্যালেন্ট, আগে বলা হতো ব্রেইন ইজ ড্রেইন, আমাদের ভারতবর্ষের সমস্ত ব্রেইনগুলো ড্রেইন হয়ে আমেরিকার মতো এই যে রাষ্ট্র সেটাকে শক্তিধর রাষ্ট্র বানাচ্ছে আমাদের লোক। আমাদের মধ্যে অল পটেনশিয়াল উই হ্যাভ। আমি জাতি জনজাতি সব, মণিপুরি হোক, সব সম্প্রদায়, সংখ্যালঘু হোক, তাদের মধ্যে আমি যাতায় কোনো অংশে তাদের মধ্যে ট্যালেন্টটা সঠিক যে তাকে ডাইরেকশন দেবে, যাকে পথ দেখাবে, এই ধরনের যারা এর সাথে অ্যাটাচ, এই ধরনের ব্যক্তি। তো বিপ্লব বাবুকে এখানে পেয়ে আমি অন্তত ওকে নিশ্চিন্ত। ওনাকে বলবো আরও সময় দিতে হবে, হবে না বাইরে এইসব আপনি ছেড়ে দিন। আপনি ইন্ডিভিজুয়ালি কী করবেন ফরগেট, আপনি একটা ফুল টিমকে আপনি সামনের দিকে আপনি নিয়ে যাবেন এবং এর মধ্যে কিন্তু আপনার খুশি, আপনার এর মধ্যে আত্মতৃপ্তি হবে। তাহলে গিয়ে আপনার যে কারণে আপনি এই পজিশন আপনি এসছেন, আমি আপনাকে বলবো যে সেই দিশায় যদি আপনি চলেন এবং আগামী দিন আপনার মতো আরও লোক আমাদের ত্রিপুরার থেকে তার প্রডিউস হোক এবং আপনার জায়গায় আপনি যান, আরেকজন আসবে যে চড়াইবেতি, অর্থাৎ দ্য শো মাস্ট গো অন, তাহলে আমরাও খুশি হব। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে অনেক চেয়ারম্যান যারা আছেন পিএসইউর, এখানে মাননীয়া বিধায়িকা আছেন শ্রীমতী মীনারানী সরকার এবং আমাদের যিনি উমেন কমিশন শ্রীমতী ঝর্ণাচা দেববর্মা মহোদয়া এবং প্রাক্তন মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তি শ্রী জহর শাহ এখানে উপস্থিত আছেন এবং যারা ডিস্টিংগুইশড গেস্টস আমরা দেখতে পাচ্ছি, এই ফিল্ম ইনস্টিটিউটেরও কিছু অন্যরা এসছেন এবং যারা অ্যাওয়ার্ডি স্টুডেন্টস যাদের জন্য এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে দেখছিলাম কিছু গেটে যে প্রথম যে এখানে ভারতবর্ষে যে প্রবাদ স্টুডিও নামে, এখানে যারা ওনারা অভিজ্ঞ ব্যক্তি, প্রবাদ স্টুডিও দ্য FTII অর্থাৎ এই যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সেটা প্রথমে প্রবাদ স্টুডিও নামে যেটা শুরু হয়েছিল 1933 এবং এখানে আমার পূর্ববর্তী বলেছেন যে 1895-এ প্রথম সিনেমা শুরু হয়েছিল, সামবডি হ্যাজ টোল্ড। তো কিন্তু দেখুন রুটটা কোথায়, 1993-তে। তো এই যে ইনস্টিটিউট 1993 শুরু হয়েছে, সেটাই কিন্তু আলটিমেটলি এটা ছিল কোলাপুরে, সেখান থেকে সেটা চলে যায় পুনাতে। আমরা ছোটোবেলায় পুনা ফিল্ম ইনস্টিটিউট বুঝতামও না, আরে আমরা তো শুধু সিনেমা দেখতে ব্যস্ত। এখানে রূপালী পর্দায়, আমরা বলতাম রূপালী পর্দায় আজকে এই ছবিটা চলবে, রূপালী পর্দা আর এখন কিন্তু খুঁজে পাই না। কিন্তু এর মধ্যে একটা আনন্দ, যেমন রিক্সা দিয়ে মাইকিং করে যেত, আজকে রূপালী পর্দায় এত তারিখ আর নতুন সিনেমা আসছে তার সম্পর্কে বলছে। আরেকটা খুব মজার বিষয়, আমার ফ্যামিলি কিন্তু ফিল্ম ফিল্ম প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সিবিটারের সাথে যুক্ত, বহু সিনেমা হল আমাদের আছে। তো এখানে যে বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী, যেটা রিকোয়েস্ট করেছেন, আমি এতটুকু বলতে পারি, আমি যেমন আপনাদেরকেও কিছু রিকোয়েস্ট করলে আপনারা অনেক সময় শুনেন, তা আমিও যদি আমার ফ্যামিলির যদি বলি যে আপনিও কিন্তু তাদেরকে সাহায্য করুন, এবং তাদের মধ্যেও সেই আমি দেখেছি জেনারেসিটিটা আছে এবং অবশ্যই আমরা এই বিষয়ে আমি হেল্প করব, সেটা আমি বলতে পারি। আমরা সত্যি যখন ইতিহাস আমরা দেখি যে এই যে FTII ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটা পুনাতে 19
1960-তে সেটার এস্টাবলিশড হয়েছিল। এবং ওখানে যেসব ব্যক্তি, ওখানে ডাইরেক্টর অনেকজন ব্যক্তি সেখানে তাদের দায়িত্ব পালন করেছেন, এবং কিছু আছেন যারা তাদেরকে প্রেসিডেন্ট বলা হতো, আমি জানি না, ইট ইজ রিটেন দেয়ার প্রেসিডেন্ট। তো সাম অফ দ্যাম, জাস্ট আই উইল নেম দেয়ার নেম: শ্যাম বেনাগল, মৃণাল সেন, দেন অ্যাডোর গোপাল কৃষ্ণন, মহেশ ভাট, দেন গিরিশ কার্নাড, বিনোদ খান্না, দেন অনুপম খের, দেন শেখর কাপুর। এই ধরনের ব্যক্তি এইসব ফিল্ম ইনস্টিটিউটের সাথে যুক্ত ছিলেন, প্রেসিডেন্ট হিসাবে ওনারা কাজ করেছেন। তো যেহেতু দে হ্যাভ মেড দ্য হিস্ট্রি, এমনও হতে আমরা 3 জেনারেশন পরে আমাদের সম্পর্কে অনেকে তখন আমাদের সম্পর্কে বলবে যে ত্রিপুরাতে এরকম ফিল্ম ইনস্টিটিউটের যে বিপ্লব বাবুর মতো এরকম লোক ছিলেন, তাদের নামও কিন্তু আগামী দিন, আজকে ওদের নাম আমরা বলছি, আমরা আগামী দিন নিশ্চয়ই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ফিল্ম ইনস্টিটিউট, যেটা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মিনিস্টার বলেছেন, অরুণাচল প্রদেশে কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু ফান্ড দিয়েছে আমাদের মানে ইউনিয়ন মিনিস্ট্রি থেকে। কিন্তু আমার কাছে যা খবর, তারা কিন্তু সেইভাবে কিছুই পূর্ণাঙ্গভাবে কিছু তৈরি করতে পারেনি। সেই তুলনায় আমাদের ত্রিপুরার আমাদের বাজেটের থেকে আমরা আইসিএ ডিপার্টমেন্টের থ্রুতে যেভাবে আমাদের যে উদ্যোগ, আমাদের স্টেট ছোট হতে পারে, 3rd স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, কিন্তু আমি দেখেছি, আমি জানি না, আমাদের হয়তো একটা ইনহেরেন্ট একটা ক্যারেক্টার হতে পারে আমাদের, যে কিছু একটা কাজ দিলে সেই কাজটাকে নিপুণভাবে এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আমরা যেহেতু স্টারভেশনের মধ্যে যখন মানুষ থাকে, এই যে কালচার, কৃষ্টি, সংস্কৃতি, এগুলো এর জন্য যে আমাদের যে মানে একটা স্টারভেশন প্ল্যাটফর্ম পাচ্ছিলাম, তো এর মধ্যে যখন এই প্ল্যাটফর্মগুলো আমাদের সরকার থেকে দিয়েই আমরা সাথে সাথে কিন্তু এর জন্য উদ্গ্রীব হয়। আজকে জাপানের এত উন্নতি হয়েছে কেন? কারণ জাপানের মধ্যে কতবার বোমা ফেলেছে, শেষ সেখান থেকে আরও উঠে এসছে। তো স্টারভেশন, গরিবের, অনেক সময় আমরা দেখি গরিব ছেলে মেয়েদের পড়াশোনায় নাকি খুব ভালো ফার্স্ট হয়, টপ হয়, আর একজন ধনাঢ্য ব্যক্তির ফ্যামিলির দেখা যায় সেই রকম পাশন, অর্থাৎ সেদের জীবন যুদ্ধে তার ভিতর যে জেদ, সেটাকে যখন আসে, আমার ত্রিপুরাতে এইরকম একটা মানে একদম মানে অন্তিম জায়গার মধ্যে ভারতবর্ষে একটা কর্নারে, সেই জায়গায় মানুষের মধ্যে এই সুযোগগুলো আসছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন ইউথ হচ্ছে আমাদের ফিউচার, 60 থেকে 65% আমাদের ইউথ ভারতবর্ষের, এবং উনি যে জায়গায় যান এই ইউথদের উপর ভিত্তি করেই কিন্তু ওনার যা বলা, ওনার যা করা, ওনার যে স্বপ্ন, সেইগুলো কিন্তু আজকে সেইভাবে, কারণ এটা এই ধরনের যে ইউথের যে আমাদের রিসোর্স, সেটা পৃথিবীর আর কোথাও নেই। তো সেইভাবে আমরা যেটা বললাম, ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও আমাদের যারা ইউথরা আছেন বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় চাকরি দিচ্ছি। আমরা যেটা একটু আগে আমাকে যখন মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন যে ওনারা যে সার্টিফিকেট কোর্স করছেন আগামী দিনে, এরা তো তাহলে কিভাবে সাহায্য করা যায়, তখন আমি বললাম যে কথাটা উনি একটু আগে বলেছেন, যে বিভিন্ন যে এমএসএমইর মধ্যে বা আমাদের যে বিভিন্ন স্কিমগুলো আছে মাননীয় প্রধানমন্ত্রীজির, সেই স্কিমের মধ্যে রেখে ওনাদেরকে হেল্প করা যেতে পারে, আমরা একটা পলিসি বানাতে পারি। আমরা এরকম করেছি, কিছুদিন আগে আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে 3য় একটা রাজ্য পূর্ণাঙ্গ সাক্ষরতার দিকে রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে। এবং অদ্ভুত, আগে কিন্তু সাক্ষরতা রাজ্য মানে কি, মানে মিজোরাম এবং গোয়ার পরে, অর্থাৎ সাইন করে না, কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। পপুলেশনের দিক দিয়ে যদি দেখি, আমাদের ত্রিপুরা কিন্তু সেখানে মানে এদের থেকে অনেক বেশি, অর্থাৎ 95.6% ইউনেস্কোর যে গাইডলাইন সেখানে, আর 95% যদি হয় তাকে পূর্ণাঙ্গ যে স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়। ত্রিপুরা থেকে এরা যে আজকে সাক্ষরতার দিক দিয়ে এত গেল, তাদেরকেও আমরা কিভাবে ট্রেনিং দেওয়া যায়, স্কিল ডেভেলপমেন্ট করা যায়, তার জন্যও কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা কিছুদিন আগে আপনারা জানেন প্রায় 2 দশক ধরে, 2 দশক বা তার থেকে না 2 দশক ধরে 23 বছর ধরে যারা মিজোরাম থেকে সেখানে রিয়াং শরণার্থীরা এসেছেন, কেউ
কোনো দিন ওদের কথা ভাবেনি। আমাদের সরকার আসার পর তাদেরকে আমরা রিহ্যাবিলিট করেছি। 800 কোটি টাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, হোম মিনিস্টার সাহেব আমাদের দিয়েছেন, সেই জায়গায় ওদেরকে রিহ্যাবিলিট করেছি বিভিন্ন জায়গায়, প্রায় 12টা জায়গার মধ্যে। তো সেখানে যখন মাননীয় গৃহমন্ত্রীজি এসেছিলেন, আমবাসার কাছে একটা জায়গায় আমরা গেছি, উনি বলছেন যে ঠিক আছে, রেশন দিচ্ছি, ঘর দিচ্ছি, ওখানে হাসপাতাল আছে, ইলেকট্রিসিটি আছে, সব আছে, আমরা দিচ্ছি ত্রিপুরা সরকার থেকেও। কিন্তু ওনাদের ব্রেড অ্যান্ড বাটার ডেলি আমরা ফিক্সড ডিপোজিটের টাকা রেখেছি, এই সুদ দিয়ে খাইয়ে তো আর কতদিন খাবে। তার জন্য বলে গেছেন উনি যে না, ওনাদের এই ধরনের স্কিল ডেভেলপমেন্টে যুক্ত করা, এবং আমরা সেটা কিন্তু করেছি। আমি নিজে গিয়ে টুল কিট দিয়ে এসেছি আমি ছয়লাংটার মধ্যে। এবং এই যে বিভিন্ন, কেউ চুল কাটছে, কেউ বিউটিফিকেশনের ব্যস্ত আছেন, কেউ কার্পেন্টার, এই যে ওয়েভিংয়ের সিস্টেম, সেগুলো ট্রেনিং দিয়ে। তো আমাদের কথা হচ্ছে যে এই যে এই সুযোগগুলোতেও খালি চাকরি করলে তো হবে না, এইভাবে তো হবে না। আমরা চাকরি প্রচুর দিয়েছি আমাদের সরকার আসার পরে, এবং অত্যন্ত ট্রান্সপারেন্সির সাথে আমরা সেই কাজটা করেছি। আমি এখানে আরেকটা আমার খুব ভালো লাগছে যে যারা এই FTI এর থেকে পাশ করেছিল, আমার মনে আছে আমি বোম্বেতে যখন, আমরা সাধারণত সবাই কিন্তু একটা থাকে যে বোম্বেতে ইনস্টিটিউট কি আর স্টুডিও কি বুঝতামও না। আমরা বললাম স্টুডিও যেটা, এটাই বুঝি সব কিছু। এই স্টুডিও দেখার জন্য ঢুকতে তো পারিনি, বাইরেই দাঁড়াতে হয়েছে, কিন্তু যেহেতু গেছি ভাই একটু ঢুকে দেখি আর কি স্টুডিওর মধ্যে যাওয়া যায় কি না। তো এইরকম খেলার ছলে খেলার কারণে ন্যাশনাল মিট করতে গিয়েছিলাম, তো বললাম যে যাই একটু, একটা ইচ্ছা আছে, তো এসে তো বলতে পারবো ভাই বন্ধুবান্ধবদের, দেখো আমি এরকম হিরোকে দেখে এসেছি, হিরোইনকে, তো ঢুকতে পারিনি। কিন্তু ইনস্টিটিউট একটা ফিল্ম বানাতে গেলে কি কি লাগে সেখানে, তো এটা একটা ফিনিশিং এরিয়া। যে কোনো স্টুডিওতে আজকে আসামে কিন্তু মানে এখানে ফিল্ম প্রডিউসার আছে, মণিপুরে প্রডিউসার আছে, কিন্তু ইনস্টিটিউট নেই। তো এই যে বিষয়গুলো, এর ধ্যান ধারণা আমার তো নেই বা ছিল না, আজকে আস্তে আস্তে করে কিছু হচ্ছে। সাধারণ মানুষ যারা আছেন এবং যারা এর সাথে যুক্ত, তারা নিশ্চয়ই এই জিনিসগুলো জানবেন। আমি অত্যন্ত আজকে এগুলো আমি লিখছিলাম যে সিনেমেটোগ্রাফি, এসব শব্দ তো আমাদের মেডিকেল টার্ম তো অন্যরকম। সিনেমেটোগ্রাফি বলার জন্য আমি এখানে ভাষণ দিয়ে দেব। দ্য আর্ট টেকনিক অফ সায়েন্স অফ ফিল্ম মেকিং, দ্য প্রসেস অফ শুটিং, ডেভেলপমেন্ট অফ দ্য ফিল্ম, এটাকে বলে সিনেমেটোগ্রাফি। ভাইস চ্যান্সেলর সাহেব এখানে আছেন, উনি বুঝতে পারবেন। দ্য সাউন্ড ডিজাইন, এটা আবার কি সাউন্ড ডিজাইন, আচ্ছা বুঝিয়েছি কিছু দু চারটা সাউন্ডটা এরকম না। দ্য আর্ট অফ ক্রিয়েটিং, রেকর্ডিং, মিক্সিং অফ অল অডিও এলিমেন্টস টু বিল্ড ইমেন্সিভ যে অডিটরি ওয়ার্ডস ফর মিডিয়া লাইক ফিল্মস, টিভি, থিয়েটার, এনহান্সিং স্টোরি টেলিং, তার যে মুড এবং ইমোশন, সের মধ্যে কিন্তু সাউন্ড ডিজাইনটা আছে। কত পরিশ্রম এইসব করে, আমরা তো টিভির পর্দায় বসে থাকি আর দেখি, কিন্তু এর পেছনে যে কত লোকের অবদান আর কত কিছু তার শিখতে হয়। স্ক্রিন অ্যাক্টিং, এটা কি পারফর্মিং ফর এ ক্যামেরা ইন ফিল্ম মিডিয়া, মুভিতে, টিভিতে, ওয়েব সিরিজে, এই যে ক্যামেরার যে তার যে খেল, তার জন্য এই যে স্ক্রিন অ্যাক্টিং সেইগুলো শিখতে হবে। ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, এটা আবার কি the art of deeply understanding, then enlarging, then enjoying movies beyond more entertainment দেব, তারপরও যে আরও কিছু এটার মধ্যে আছে কি না সেটা কিন্তু ইনক্লুড করতে হবে, তবে গিয়ে এটাকে এই যে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, তবে অ্যাপ্রিসিয়েশন পাবে, এই ফিল্মটার অ্যাপ্রিসিয়েশন পাবে মানুষের কাছে। তো এই জিনিসের জন্য এই যে তার যে স্কিল, এর জন্য এই ফিল্মের সাথে যারা যুক্ত ইনস্টিটিউট সেগুলো জানতে হয়। প্রোডাকশন ম্যানেজমেন্ট আরেকটা ইম্পর্ট্যান্ট। এখন আমরা প্রোডাকশন ম্যানেজমেন্ট আমরা বলি, ও আচ্ছা ফিল্ম প্রডিউস হয়েছে, এরকম কীভাবে করে। দ্য ক্রুশিয়াল প্রসেস অফ অর্গানাইজিং অ্যান্ড ওভারসিইং অল লজিস্টিক অ্যাসপেক্ট, লুক আছে কিনা, সব ইনস্ট্রুমেন্ট আছে কিনা, ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা। দেন বাজেট, আমি করলাম পয়সা নাই, তাহলে তো লাভ কী হবে? এই ফিল্ম করতে গেলে কত টাকা খরচ করতে হয়, তবেই তো গিয়ে ফিল্মটা হবে। সেইগুলোর যে আর্ট, সেটা এই ফিল্ম ম্যানেজমেন্টের কোর্স যদি করে, এবং তার শিডিউলিং, কবে সেটা আলটিমেটলি ফিনিশিং যেটা হবে, কবে শিডিউল করা, কোন জায়গায় শুটিং হবে, কি হবে। ক্রিউ, এ গ্রুপ অফ পিপুল ওয়ার্ক টুগেদার, একসাথে যখন
কতজন লোক আছে, কোথায় কোথায় তাদেরকে দেওয়া হবে, এবং লোকেশন কোন জায়গায় হবে, অ্যান্ড ইকুইপমেন্ট ছাড়া তো হবে না, টু ব্রিং এ ক্রিয়েটিভ ভিশন টু লাইফ। আমি বারবার বলছি, সমস্ত কিছু এখনের ফিল্ম দুনিয়ার মধ্যে আমরা আগে দেখতাম সত্যজিৎ রায় এবং মৃণাল সেন বা এরকম যারা বহু পুরনো যারা সিনেমা করতেন, আমরা তো এই ফিল্মগুলো হচ্ছে আসল ফিল্ম। মানে এখন তো হিন্দি সিনেমার মধ্যে বা এক জায়গা থেকে লাফ মারলো, মানে দেখা গেল যদি আপনি লাভ দেন তো আপনি তো হসপিটালে চলে যাবেন, কিন্তু এইগুলো কিন্তু মানে আসলে কিন্তু এগুলো সমাজে দেখা যায় না। সমাজে যা দেখা যায় সেগুলো নিজের যিনি ডিরেকশন দিচ্ছেন সেইগুলো, যা স্ক্রিপ্ট রাইটার, এখানে উনি যে প্রাইজটা পেয়েছেন বা ওনাকে যেভাবে সম্মান দিল যে লাপাতা লেডি, সেটা কিন্তু বিহারের কিছু নিয়েছে, পান খাচ্ছে বসে বসে, এইগুলোই দেখছে সমাজের। মানে আসল যে রিয়েলিটি, ইউ আর অ্যাক্টার্স অ্যান্ড ইউর ডাইরেক্টার্স ইজ গড, ইউর ডাইরেক্টার্স আর গড। আর এই জিনিসটাই যদি আমরা এখানে ডাইরেক্টররা যখন দেখায় তো বলে আরে দারুণ তো এই ফিল্মটা, অর্থাৎ সে কিন্তু সমাজে সেটা দেখে এবং যত তার মানে মানে একুরেট হবে সেটাই কিন্তু এই আমাদের পুরস্কৃত হয়, পুরস্কার পায়। তো এগুলো থাকে এন্টারটেনমেন্টের। আর ইয়াং জেনারেশন তো এখন বলে আর লাভ নেই, এই ধরনের এন্টারটেনমেন্টের জন্য বসে আছে। একটা ঘুষি মারলো, দেখাগুলো কোথায় গেছে, আবার ওই ঘুষির থেকে আরেক জায়গায় চলে আসে। বাস্তবে তো এটা না, সত্যজিৎ রায় এই ফিল্ম করে না। তো ফিল্ম ইনস্টিটিউটের মধ্যে এগুলো, যাই হোক, এগুলো করার পরও এখন এগুলো না হলে এখন ফিল্মটা ঠিক প্রপার, পয়সাও তো লাগবে না, পয়সাও বের করতে হবে, তো পয়সা ছাড়া হবে না। তো পয়সাও নিলাম, আবার টু সাম এক্সটেন্ট সমাজের দর্পণ যেটা আমি বলি, সেটা নাটকেই হোক, মিরর অফ দ্য সোসাইটি, সেটা কিন্তু আমরা ফিল্মে আমি দেখতে পাই। এবং তার জন্যই আপনাদের এই যে কোর্সগুলো আছে, আরেকটা আছে রিপোর্টিং অফ নিউজ ফ্রম অটোমেশন, অর্থাৎ এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে এখন ব্যবহার করতে হবে, এবং তার জন্য যে সফটওয়্যার এবং সেটাকে স্ট্রিমলাইন করা, এই সফটওয়্যারকে ইউজ করে স্ট্রিমলাইন করা, তা শুধু তাই নয়, সেখানে জার্নালিস্টিক যে ওয়ার্কফ্লো অ্যান্ড এনহান্স অটোমেটেড কন্টেন্ট প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আমরা তো এখানে আমি জানি না, ছোট ছোট আমার ছেলেমেয়েরা আছেন, এরা হয়তো অনেকটা আইডিয়া আছে এবং ওরা করেও। আরেকটা হচ্ছে নিউজ অ্যাঙ্কর, আমরা টিভিতে আমরা দেখি কি সুন্দর মেয়েরাদের থেকে ছেলেদের দেখি কোথাও গিয়ে কারোর ইন্টারভিউ নিচ্ছে, এর জন্য কিন্তু প্র্যাকটিস করতে হয়, তার জন্য শিখতে হবে। এই ফিল্ম ইনস্টিটিউটে শিখতে হয় প্রেজেন্টিং নিউজ টু অ্যান অডিয়েন্স অন টিভি, রেডিও অ্যান্ড ইন্টারভিউ এটসেট্রা। তাছাড়া আছে ডিজিটাল এডিটিং, কি ইউজিং কম্পিউটার সফটওয়্যার, এবং সেটাকে অল্টার করা, এনহান্স অ্যান্ড অ্যারেঞ্জ ডিজিটাল কন্টেন্ট লাইক ফটোজ, ভিডিওজ, দেন অডিওস টু ক্রিয়েট অ্যান্ড ফাইনালি পলিশড প্রোডাক্ট, ফাইনালি সেটা পড়ে। এরপর আসছে ডাইরেক্টর, ফিল্ম ডাইরেক্টর। আমার মনে আছে যখন আমি সব জায়গায় এই কথাটা বলি, আমি একবার কামরা নাম্বার 55 একটা নাটক, আমি তখন ইন্টারমেডিকেল কম্পিটিশন ছিল, তো আমার যে প্রফেসর ছিল উনি আমাকে ডেকে পাঠালেন, তোমার তো ইন্টারমেডিকেল যে কম্পিটিশন হচ্ছে সেখানে তোমরা করতে হবে। আমি বললাম ঠিক আছে। আমাকে একটা চাপরাশির রোল দিয়েছিল, চাপরাশির রোল, মানে আমি কিন্তু প্রতিটা স্ক্রিনে কিন্তু আমি থাকবো, বাকিগুলি, এটা একটা পাগলের অ্যাকচুয়ালি ওই যে নাটকটা ছিল, তো এগুলোকে সামলানো কী অবস্থা ইত্যাদি, কামরা নাম্বার 55। তো আমরা তো তখন যখন যার যার ডায়লগ আমরা শুরু করলাম একজন আরেকজনের সাথে, খেতে বসলে আমরা ওই সিরিয়াস তো থাকতাম, ওই তো তোমার ডায়লগটা আমার সাথে কী আছে, খেতে বসেছি বা কোথাও অনেক সময় কারেন্ট চলে যেত, রুম থেকে বেরিয়ে পড়াশোনার ফাঁকে বেরোতাম, তোর সাথে তো আমার যে ডায়লগটা আছে তো একটু বলতো, একদম মুখস্থ রটে নিয়েছে। আর আমি তো নিজেকে তখন ভাবছিলাম ওই সময়ে যে বাবুর্চি দেখে চাপরাশি, যেহেতু আমি রাজেশ খান্না, মানে এইরকম একটা মানসিক, একজন একে হাঙ্গল এইরকম একটা আছে রে, এরকম করে তু কাহা হ্যাঁ ক্যা হিয়া পর সান্নাটা হ্যাঁ, তো নিজেকে একে হাঙ্গল ভাবছে। মানে আমরা নিজেকে যেভাবে সিনেমা দেখছে সেইভাবে। একদিন আমার যে হেড प्रोफेसर उन्नी डेके पाठालें, तुम लोग क्या कर रहे हो भाई, क्या हो रहा है तुम्हारा फिल्म का, अरे ना ये जो प्रैक्टिस कर रहे हो। हम लोग सर हम लोग तैयार हैं। बोला एक काम करो, मेरा एक दोस्त है वो मिस्टर आनंद, वो मैं आया है मैं हमसे मिलने, वो बॉम्बे में रहते हैं, तो तुम्हारा ये ड्रामा देखना चाहते हैं। मैंने उनको रिक्वेस्ट किया थोड़ा सा देखिए।
বিশ্বাস করুন, আমরা তো ভেবেছিলাম তখন বয়স কম, আচ্ছা আজকে দেখি হয়তোবা বোম্বেই নিয়ে যাবে, বোম্বেতে ঢুকিয়ে দেবে, এরকম একটা মানসিক অবস্থা ছিল। যখন উনি বলেন পেহলে আপ লোক শুরু করো, আর হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম ম্যান, আমার এখনও স্টিল মনে আছে মিস্টার আনন্দ। তো যখন আমরা করলাম, আর সবার মধ্যেই একে আঙ্গলও ভাবছে যে এইবার ওই এক অ্যাঙ্গলকে বাদ দিয়ে ওকে নিয়ে যাবে, আমরা যাই হোক খুব সুন্দরভাবে করলাম। উনি দেখলেন, আর এটা উইদিন 45 মিনিটে শেষ করতে হবে। দেখার পরে আমি আবার ওই আপনার কি বলে, আমার তো ওই খৈনি খেতে হবে, খৈনি, তো খৈনি তো আমি খাই না, কিন্তু ওই খৈনির পরে ওই যে আমরা মুসুরি বলি না, এটা আমি খাইতাম। তো এটার যে ফিঙ্গারিং, তার যে এটার, এবং নদী কিনার বা তিরছি নজরিয়া শীতল বের, এটা গান করতে হবে, কিন্তু এর মধ্যে এমনভাবে ঠোঁটের ভিতর দিতে হবে অ্যাজ ইফ মানে ইট ইজ ন্যাচারাল। এইভাবে ছোট ছোট জিনিসগুলো উনি চেঞ্জ করে দিলেন পুরো, মানে যে আমাদের ড্রামাটা কমপ্লিটলি, আমরা বললাম কী ড্রামা করছিলাম এতদিন ধরে, ফালতু জিনিস, এবং আমরা ফার্স্ট হয়েছি। আপনারা বিশ্বাস করুন, আমরা ওই দিন ইন্টারমেডিকেল যে কম্পিটিশন হয়েছিল ফার্স্ট হয়েছে। তো আমি সেটাই বলছি যে আমি আগামী দিনে এখানে তো এই যে জিনিসগুলো আমি বললাম অলমোস্ট আমাদের এখন কিন্তু অ্যাভেলেবিলিটি হয়ে গেছে এখানে। আমি বিপ্লব বাবু আমার কাছে এসেছিলেন, ক্যামেরা লাগবে, এই লাগবে, আমাকে যা লাগে আমি দেব, এবং কিছু কিছু ক্যামেরা আমি বলছি এই জায়গায় অ্যাভেলেবল আছে, অ্যান্ড হি অলরেডি ওয়েন দেয়ার অ্যান্ড হি টক টু দেম। আমি আবার বলবো যে ত্রিপুরার, আমরা বারবার বলছি, এবার একটা নিউ ত্রিপুরা আমরা গড়তে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছিল নিউ ইন্ডিয়া, অপারেশন সিন্দুরের পর আমরা নিউ ত্রিপুরা বানাতে চাই, যেখানে জনজাতি, জাতি এবং মণিপুরি, সংখ্যালঘু সবাই আমরা একসাথে থাকতে চাই। সবাইকে নমস্কার, ধন্যবাদ। যারা আজকে প্রাইজ পাবে তাদেরকে আমি কনগ্রেচুলেশন, যারা পাইনি তাদেরকেও আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। बेलाय बेलाय खेनो नांकुक मानी ते बेलाय बेलाय खेनो खा नांगै कक्लाम या फारखा तिनिनि पान्दानि नारवाई अक्रा हास्तेनि मन्त्री আমরা এখন এক আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে চলেছি। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে যারা 2024-25 শিক্ষাবর্ষে পাস আউট করেছেন, তাদের হাতে এবারে শংসাপত্র তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গ। আনুষ্ঠানিকভাবে যে তিনজনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে, স্ক্রিপ্ট অ্যাক্টিংয়ে শ্রীমতী বাবর দেববর্মা এবং স্ক্রিপ্ট রাইটিংয়ে মিস্টার মোজাম্মেল হক এবং সাউন্ড রেকর্ডিং এবং ডিজাইন কোর্সে শ্রী গৌরব জমাতিয়া। আমি প্রথমে মঞ্চে ডেকে নেব শ্রী বহুবার দেববর্মা। শ্রী বহুবার দেববর্মাকে, শ্রীমতী বহুবার দেববর্মাকে মঞ্চে ডেকে নেব। বুবার দেববর্মা কোনো কয়লাই গান শক্তি বিজ্ঞানী পাবে 2024-25 শিক্ষাবর্ষে যারা পাস আউট হয়েছে তাদের হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গ। সবার কাছ থেকে এটি জোরে করতালি আশা করব। এবারে ডেকে নেব মিস্টার মোজাম্মেল হক, তিনি স্ক্রিপ্ট রাইটিংয়ে পাস আউট করেছেন। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ করব সাউন্ড রেকর্ডিং এবং ডিজাইন কোর্সে যিনি পাস আউট হয়েছেন মিস্টার গৌরব জমাতিয়াকে। গৌরব জমাতিয়া স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের জন্য স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে এবারে পুরস্কার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গ। এতে প্রথম হয়েছেন শ্রী সুরজ দেব, যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন শ্রীমতী প্রিয়াশী শর্মা এবং শ্রী আদিত্য মোদক, এবং যুগ্মভাবে তৃতীয় হয়েছেন শ্রী প্লদু দেববর্মা এবং শ্রী শুভ্রজিৎ সাহা।
আমি প্রথমেই মঞ্চে ডেকে নেব প্রথম পুরস্কার গ্রহণ করবার জন্য শ্রী সুরজ দেবকে। প্রথম পুরস্কার গ্রহণ করছেন শ্রী সুরজ দেব। পুরস্কারের অর্থমূল্য 50,000 টাকা, সেই সঙ্গে ট্রফি এবং শংসাপত্র রয়েছে। এবার এই পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। দ্বিতীয় হয়েছেন শ্রীমতী প্রিয়াশী শর্মা, দ্বিতীয় অর্থমূল্য 30,000 টাকা, সেই সঙ্গে ট্রফি এবং শংসাপত্র রয়েছে। শ্রীমতী প্রিয়াশী শর্মা স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতা